আয়োজক সংস্থার প্রত্যেকটি সদস্য ও সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনকে কলকাতা অপেরার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শৈল্পিক অভিনন্দন। যাত্রা আরম্ভের পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন ও স্মরণে রাখবেন। প্যান্ডেলের চারিদিকে যে সব পাশের খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে, সেই সব খুঁটি থেকে হেলান দিয়ে বসবেন না বা খুঁটিগুলি এদিক ওদিক ঘোরাবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে অথবা আমাদের যাত্রা শোনাতে অসুবিধার কারণ হতে পারে। মঞ্চের উপর কৃত্রিম আলো বা লেজার লাইট ব্যবহার করবেন না। মঞ্চ থেকে সাজঘর পর্যন্ত রাস্তাটা দয়া করে পরিষ্কার রাখবেন। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। নমস্কার। পরম প্রেমময় পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রাতুল চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে জগৎচরণী মাতা মা শারদামণির চরণ বন্দনা করে ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ পাথেয় করে পিতা পরমেশ্বর যিশু, মা কালী, মা দুর্গা, মা মনসা, মা শীতলা, মা নাচন্দা ও রমানন্দ ঘোষাইজির পাদপদ্মে নিবেদিত হচ্ছে কলকাতা অপেরা পরিবেশিত 1430 সালের এক বিনম্র নিবেদন, পদ্মাপাড়ের পদ্মিনী। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় কুমার নয়ন, সুর রাজু পাল, নৃত্যে মিস অলিভিয়া, যন্ত্রসঙ্গী নীলকান্ত মন্ডল, তরুণ কুমার, সুকুমার মাসন্ত ও মাস্টার স্বপন। আলো মা অমরাবতী ইলেকট্রিক, নিয়ন্ত্রণে মাস্টার সচিন। ধ্বনি মা মৃন্ময়ী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার বুদ্ধ। প্রধান উপদেষ্টা অংশমান অধিকারী শ্রীকৃষ্ণ বর্মন ও তপন গড়ি। দল ম্যানেজার কালী শঙ্কর ও তরুণ কুমার। পরিচালনায় বাদল আগুয়ান। পশ্চিমবঙ্গ যাত্রোৎসবের পুরস্কার প্রাপ্ত গায়িকা নায়িকা তাপসী মিত্র, বলিষ্ঠ নট উৎপল দত্ত, গায়ক নায়ক কুমার অনুরাগ, রোমান্টিক জুটি মিস রচনা ও কালী শঙ্কর, প্রতিভাবায়ী অভিনেত্রী মিস সরস্বতী ও উড়িষ্যা খ্যাতা বুলবুল মহান্তি এবং আজকের খলনায়ক কুমার মেঘনাথ, আনন্দবাবু, হাসির রাজা গৌতম কুমার ও অলরাউন্ডার হিরো রাজু মিত্র। শুরু করছি মিস ডালিয়া ও সাথী বর্মন প্রতিষ্ঠিত, স্বপনজুড়ি প্রযোজিত, কলকাতা অপেরা পরিবেশিত এক বড় মাপের লোমহর্ষক অশ্রুসজল সামাজিক যাত্রা পালা। স্বামী সংসার সহে না সবার, কপাল দোষে আমি রঙ্গিনী, অসুর নিধনে সেজেছি আমি পদ্মাপাড়ের পদ্মিনী। পদ্মাপাড়ের পদ্মিনী, পদ্মাপাড়ের পদ্মিনী। অথচ কাজের জন্য একজনকেও খুঁজে পাবো না। আশ্চর্য। আর কিছুক্ষণ পরে আমার একমাত্র ছেলে অভিজিতের বিয়ে, একটু পরেই সে বিয়ে করতে যাবে, কিন্তু এখনো যে গাড়ি সাজে আসেনি সেই কথা সরকার বসে রণবীর কেউ খেয়াল রাখে না। কিন্তু সরকার বসে রণবীর কাউকেই তো দেখতে পাচ্ছে না। সবাই বলে গাড়ি দুর্ঘটনায় আমার স্বামী নাকি মারা গেছে, কিন্তু আমার মন তো মানি না। তাই তো তার দেওয়া শাখা সিঁদুর আজ আমি বহন করে চলেছি। ওগো, তুমি যেখানেই থাকো তোমার অভিজিৎকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো।
মাসিমা গাড়ি এসে গেছে, আপনি অভিজিৎকে বরণ করবেন, চলুন। কিন্তু গাড়ি আসতে তো দেরি হলে করে রণবীর। আই এম সরি মাসিমা, রাই চৌধুরী বাড়ির ছেলের বিয়ে বলে কথা, তাই ভালো করে গাড়িটা সাজাতে গিয়ে একদম সুন্দর করে। মাসিমা, আজকের এই আনন্দের দিনে আপনি কাঁদছেন? এই তো বাবা রণবীর, আনন্দের দিনেই তো দুঃখের দিনটার কথা বেশি করে মনে পড়ে। দিদি ভাইয়ের হয়তো তাই মনে পড়েছে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মাসিমা আমার মা। ও, আপনি রণবীরের মা। আসুন 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 আসুন। জানেন দিদি ভাই, আপনার ছেলে অভিজিৎ নিজে গিয়ে আমার হাত দুটো ধরে বলেছিল, মাসিমা আপনি যদি আমার বিয়ের দিন না যান, আমার মাটি তো খুব দুঃখ পাবে। শুধু দুঃখই পেতাম না, রাগও করতাম। কেন কেন আবার? অভিজিৎ তো রণবীরের মতো আপনার একটা ছেলে, ছেলের বিয়েতে মা না থাকলে কি চলে? আপনাকে সাহায্য করার জন্য তো আমি মাকে নিয়ে এসেছি। তুমি তো আমার বুদ্ধিমান ছেলে বাবা, তাই তো তোমাকে ম্যানেজার না ভেবে আমার ছেলের মতো আমি তোমাকে স্নেহ করি। দিদি ভাই, আপনি যেমন আমার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসেন, তেমনি আজ থেকে আমি এই সংসারটা নিজের মতো করে ভালোবাসবো। কি দিদি ভাই, ঠিক বললাম তো? একদম ঠিক। তাহলে আমি ভেতরে যাই। যান যান। চলুন চলুন মাসিমা, এবার চলুন। তা তো যাবো রণবীর, কিন্তু অভিজিৎ কি রেডি হয়েছে? बच के अपने घर से सुख जाएगा कहाँ, बदलेगा नसीबा एक रोज मेरी माँ। बच के अपने घर से सुख जाएगा कहाँ, बदलेगा नसीबा एक रोज मेरी माँ। बच के अपने घर से सुख जाएगा कहाँ, बदलेगा नसीबा एक रोज मेरी माँ। मेरी खुशी गम तेरा मेरा गम, तेरे लिए तेरी कसम लूंगा मैं सजनम। मैं तेरे सपनों में रंग मैं डाला, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पाला। माँ ओ मेरी माँ, तू मेरा लाला, ओ मेरी माँ, तू मेरा लाला, ओ मेरी माँ। तू मेरा लाला। অভিজিৎ, তোমার বন্ধু চঞ্চল বাবু কোথায়? आ गया पुलिस वाला, आ गया पुलिस वाला, आ गया बंधन देके आ गया पुलिस वाला। আরে চঞ্চল চঞ্চল, তুই তো দেরি করলি কেন? সরি অভিজিৎ, থানা থেকে আমি ঠিক সময় মতো বার হচ্ছিলাম, হঠাৎ এসপি সাহেব আমাকে ফোন করে অফিসে থেকে পাঠালেন। আরে বাবা তাই তো আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে রণবীর বাবুজি, হাউ আর ইউ? ভালো আছি স্যার, ভালো আছি, কিন্তু এই পোশাকে? আরে বাবা, চেঞ্জ করবার তো সময়ই পেলাম না। আরে তুই কি এই পোশাকে বরকত সাজবি নাকি? সো হোয়াট অভিজিৎ? কিন্তু এই পোশাকে তোকে বিয়ে বাড়িতে দেখলে কি ঘটবে জানে? डोंट वरी जखिमा, डोंट वरी, बिया भांगबे ना। ब्रीफकेस में एक पोशाक लेकर आया हूँ मैं। মাসিমা মাসিমা, আমি বরযাত্রীতে গাড়িতে তুলতে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। মনে রাখবেন, লগ্ন শুরু হতে কিন্তু আর বেশি দেরি নেই। চলো রণবীর, চলো, চলো। খোকা, ঠাকুর ঘোড়ায় তোকে বরণ করে আগে তোর হাতে আমি তুলে দেবো মা কালীর নির্মাল্য। চঞ্চল, তুমি এসো। চলুন জেঠিমা, চলুন। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? তো সেই ড্রিম গার্ল শিকার খবরটা বল, সে এখন আছে কোথায়? সাত সাগরের পাড়ে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর তেরো নদীর পাড়ে। স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর তেরো নদীর পাড়ে। ময়ূরপঙ্খে ঘিরিয়ে দিয়ে সে তাওয়া দেখে এলেন তারা। চল বন্ধু, চল চল। অভিজিৎ একটি বাড়ির ছেলে মানুষ, ঠিক
এইরকমই ছিল ওর বাবা বিশ্বজিৎ রায় চৌধুরী। কিন্তু কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল। এই যে শুনছেন, এটা কি অভিজিৎ রায় চৌধুরী বাড়ি? হ্যাঁ, তুমি ঠিক জায়গাতে এসে গেছো, কিন্তু তোমাকে তুমি চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না? আমার নাম সোনালী মুখার্জি। দয়া করে একবার অভিজিৎকে ডেকে দেবে। দেখা বাবু, আর তোমার সঙ্গে তো দেখা করার সময় হবে না, তুমি বরং অন্যদিন এসো। আমার যে জরুরি দরকার ছিল, প্লিজ। দেখা বাবু, দেখো আজ অভিজিতের বিয়ে, একটু পরেই সে বিয়ে করতে যাবে, আর তোমার সঙ্গে তো দেখা করার সময় হবে না, তুমি বরং অন্যদিন এসো। যাবেন না, শুনুন। না না না, আমি ফিরে যাব না। কি ভেবেছিস অভিজিৎ রায় চৌধুরী আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে অন্য মেয়েকে বিয়ে করে সুখে থাকবে? না না না, আমি হতে দেব না। আমি এক্ষুনি বাড়ির ভেতরে যাব, কি অভিজিতের মুখোমুখি দাঁড়াবো। কি সোনালী, তুমি এখানে? ও, তোমার বিয়ে দিনে তোমার বাড়িতে এসেছি বলে তুমি খুব ভয় পেয়ে গেছো, তাই না অভিজিৎ রায় চৌধুরী? কি বলে অভিজিৎ রায় চৌধুরী? সোনালী, আমি অভিজিৎ নই, অভিজিৎ আমার মালিক, আমি তার কর্মচারী। আমার নাম রণবীর গুপ্ত। কি বললে? তোমার নাম রণবীর গুপ্ত? তাহলে তুমি তোমার মালিকের নাম বংশ মর্যাদা ভাঙে। আরে মালিকের নাম না ভাঙালে আমাকে তোমার পাড়ার করে মালিক হতে পারতাম। আসলে ব্যাপার কি জানো ডার্লিং, হাই ফাই ব্যাপার দেখে ফুটানি না মারলে আজকাল সমাজে ঠাঁই পাওয়া যায় না। তাহলে পাবলিসিটির যোগ, মাল যাই হোক না কেন, বড় বড় পাবলিসিটির ফুটানি দেখেই তো পাবলিক তাই কেনে। আরে তুমি তো সেই পাবলিক, তাই ওই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি এত বড় অভিনেতা। বাবা, আরে কে অভিনয় করে? নেতারা অভিনেতা নয়, জনগণের সঙ্গে অভিনয় করে না। ডাক্তাররা দরদি সেজে পেশেন্টের সঙ্গে অভিনয় করে না। শিক্ষা দেওয়ার নাম করে ছাত্র ছাত্রীর সঙ্গে শিক্ষক অভিনয় করে না। আরে বাবা, সবাই অভিনয় করে, আরে আমি অভিনয় করলেই দোষ। কিন্তু রণবীর, আমি তো তোমার সঙ্গে অভিনয় করিনি, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই আমার গর্বে তোমার সন্তান। সোনালী, তুমি কিন্তু তো ভয়ানক আনন্দের খবর। এখন আমি কি করি? রণবীর, তুমি এক কাজ করে সোনালী। কি কাজ? মানে তোমার এই সন্তানের জন্য তুমি কোন নতুন বাবার সন্ধান করো। তুমি আমাকে বিয়ে করবে না? তোমাকে? সোনালী, তোমার মতো অনেক সোনা টোনা মনের সঙ্গে আমার ইন্টুমিন্টু আছে, তাদের সবাইকে যদি আমি বিয়ে করি তাহলে আমার বউয়ের সংখ্যাটা কত হবে তুমি জানো? তাছাড়া পুরুষ সমাজ আমাকে বলবে কি? এটা কি তোমার শেষ কথা? অফকোর্স। তাহলে এবার আমি শুরু করি। তোমার চরিত্রের আসল রূপটা আমি যদি রায় চৌধুরী বাড়ির সবাইকে জানিয়ে দিই। এই সোনালী, তুমি আমার ইয়ার্কিটা ধরতে পারলে না তো? দুষ্টু কোথাকার। সোনালী, আমি তোমাকে কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করব। তুমি সত্যি বলছো? দেখো, এখনো মেয়েটার বিশ্বাস হচ্ছে না। সোনালী, তুমি আমার ভালোবাসা, আমার অনাগত সন্তানের জননী তুমি। আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। জানো সোনালী, ওই ছুটা দিয়ে অনেক মুরগি কেটে খেয়েছি, একটু আগে আপেল কেটে খেয়েছি, কিন্তু আমি ভাবতে পারিনি এটা তোমাকে খুন করতে আমার কাজে লাগবে। শিখার কথা নয় সোনালী, শিখার কথা নয়, আমার মায়ের মুখে শোনা কথা। যারা মরে যায় তারা নাকি প্রায় ভগবান হয়ে যায়। তুমি আমাকে আশীর্বাদ করে সোনালী, আমি যেন আমার কাজে সফল হতে পারি। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো বলেছি
বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন সোনালি অভিজিৎ অভিজিৎ তো এইদিকে আসছে দেখুন এখন আমি কি করি কি টাটা ডালি টাটা আগে চলতে চাই আমি মাকে মাকে আরে বাবা গাড়ির চাবি চাবি যে কোথায় গেল এখানে এভাবে পড়ে আছেন কেন কি হয়েছে আপনার কি রক্ত কে আপনাকে অবস্থা করলো কে না 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 আপনার কোনো ভয় নেই আমি আপনাকে বাঁচাবো আমি আপনাকে বাঁচাবো আমি এই যে শুনছেন শুনুন না আমার কথা শুনছেন শুনুন না অভিজিৎ ওরে বন্ধু শেষ পর্যন্ত তুই এই ভদ্র মহিলাকে নারী নারী চল চল না আমি খুন করিনি মাসিমা মাসিমা আপনি ভুল বুঝছেন ছিল 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 বিশ্বাস কর আমি মিথ্যে কথা বলছি না আমি এখানে রণবীরকে খুঁজতে এসেছিলাম এসে দেখলাম এই ভদ্রমহিলার সারা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে ওর পেটে গাঁথা আছে ছুরিটা ভদ্রমহিলা ছটফট করছে দেখে ওর পেটে থেকে আমি ছুরিটা ও মাই গড ওরে অভিজিৎ তুই কি করলি বল বন্ধু বল তুই কি করলি বল 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 একই মিস্টার বন্ড আপনি হঠাৎ এখানে স্যার এক বৃদ্ধ ভদ্রলোক থানায় এসে বললেন যে রায়চৌধুরী বাড়িতে নাকি একজন খুন হয়েছে তাই বড়বাবু এই চিঠিটাতে বললেন এর তদন্ত আপনাকেই করতে হবে কই দেখি দেখি ও এই চল চল তুই অমন করছিস কেন তুই বিশ্বাস কর আমি খুন করিনি আমি খুন করিনি ওরে বন্ধু সেই বিশ্বাসের বন্ধু হিসাবে হয়তো আমি তোর জন্য কিছু একটা করতাম হয়তো কিছু একটা করতে পারতাম কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে আমি কিন্তু আমার কর্তব্যের কাছে দায়বদ্ধ মিস্টার বন্ড অ্যারেস্ট হিম চল চল তুই বিনা অপরাধে আমাকে অ্যারেস্ট করবি ওরে বন্ধু তুই আমাকে ক্ষমা করে দে আমাকে তুই ক্ষমা করে দে আমাকে আপনি ক্ষমা করবেন বিয়ে বউ ভাত ফুলসজ্জা সব মাটি এখন জেলে বসে খাও গুড় আর রুটি অভিজিৎ লোক যাবে যাও বিয়ে বাড়িতে এত পুলিশ কেন ওকে ওকে অভিজিতের হাতে কি করছি কি করেছে অভিজিৎ অভিজিৎ তুমি এই মেয়েটা কি আমি নিজের চোখে দেখেছি বাবা রণবীর তুমি ভুল দেখেছো মা যে ছেলেটা জীবন একটা পিঁপড়ে পর্যন্ত মানেনি পুজোর সময় যে বলি দেখতে পারে না সে কোনোদিন কাউকে খুন করতে পারে না মা পারে না বলেছিস তুই ঠিক বলেছিস রণবীর তুই বিশ্বাস কর আপনারা বিশ্বাস করুন এই ভদ্র মহিলাকে আমি চিনি না ওর কোনো পরিচয় আমি জানি না আমি এখানে আসার আগে এই ভদ্র মহিলা খুন হয়েছে চঞ্চল বাবু বন্ধু হয়ে এই কাজটা করতে আপনার লজ্জা করলো না আপনি এই মুহূর্তে অভিজিতের হাত থেকে হ্যান্ডক্যাপটা খুলে নিন রণবীর বাবু আপনি ভুল করছেন না 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 ভুল আপনি করছেন আপনি যদি এই মুহূর্তে অভিজিতের হাত থেকে হ্যান্ডকাপটা খুলে না নেন তাহলে কিন্তু এসপির কাছে আপনার নামে কমপ্লেন করবো হোম মিনিস্টারের কাছে যাবো
দরকার হলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দরবার করব। রণবীর বাবু, আপনার মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি, তবে বলছি একজন আইন রক্ষক হিসেবে আমি কিন্তু নিরুপায়, কারণ ওই ছুরিটাই অভিজিতের আঙুলের ছাপ পড়ে গেছে। পড়বে না তো, পড়বেই তো। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই হতচ্ছাড়া অভিজিৎরা যে এইভাবে রায়চৌধুরীর বাড়িকে কলঙ্কিত করে তুলবে তা আমি ভাবতেও পারছি না। চুপ করো, এই যে শুনুন, এই রায়চৌধুরীর বাড়িকে কোনোদিন কলঙ্ক করবে না। ছি 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 ছি। মা তুমি আমার কথাটা, অভিজিৎ অভিজিৎ আমার মায়ের কথা কিছু মনে করো না। আমি জানি তুমি খুন করনি, তুমি যে খুন করেছে সেই খুনিকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তাকে আমি স্যার চুপচাপ দাঁড়িয়েছেন কেন? স্যার চুপচাপ দাঁড়িয়েছেন কেন? কিছু একটা করুন না স্যার, কিছু একটা করুন না স্যার। আই এম সরি রণবীর বাবু, আপনি বা আমি যতই চিৎকার করে বলি না কেন যে অভিযোগ নির্দোষ, কিন্তু এই ছুরিতে আঙুলে ছাপি প্রমাণ করে দেয় এই ভদ্র মহিলাকে খুন করেছে অভিজিৎ রায়চৌধুরী। মিথ্যা কথা বলছিস। আমার অভিজিৎ খুনি নয়, আমার অভিজিৎ খুন করতে পারে না। এই খোকা, আমি তোর মা, আমার চোখে চোখ রেখে আমার মাথায় হাত রেখে তুই সত্যি করে বলতো বাবা, তুই খুনি নয়, তুই খুন করতে পারিস না। তুমি তো জানো মা, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আজ বলবো না। তুমি আমার গর্ভধারিণী মা, তাই তোমার মাথায় আমি হাত রেখে বলছি মা, এ খুন আমি করিনি মা, এ খুন আমি করিনি। এই যে পিছন শুনলেন তো আমার খোকার কথা, তাহলে কেন আপনি এক করছেন? ওকে আপনি ছেড়ে দিন অফিসার, ওকে আপনি ছেড়ে দিন, ওকে আপনি ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার অধিকার যে আমার নেই জেঠিমা, ছেড়ে দেওয়ার অধিকার আমার নেই। নির্দোষ প্রমাণ হলে মহামান্য আদালত ওকে মুক্তি দেবে। আপনি আমাকে ভুল বুঝবেন না জেঠিমা, আপনি আমাকে ভুল বুঝবেন না। মিস্টার বন্ডা, ডেড বডি পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। অপরাধী জানিল না কি অপরাধ তার বিচার হইয়া গেল। এই বাড়ি সারাইটা বন্ধ কর, বাড়ি সব আলোগুলো নিভে দে, কোনে বাড়িতে গিয়ে বলাই বিয়ে হবে না, বিয়ে হবে না, বিয়ে হবে না, হবে বাবা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, আমি কোনো অপরাধ করিনি মা। তুমি দেখে নিও, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো মা। তুমি শুধু জেনে রেখো তোমারই অভিজিৎ সম্পূর্ণ নির্দোষ মা, সম্পূর্ণ নির্দোষ। আমি তোর মা, আর তোর মা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি বাবা, তুই খুনি নই, তুই খুন করতে পারিস না, তুই খুন করতে পারিস না, তুই খুন করতে পারিস না। বড়লোক বাড়ির বিলাসী ছেলে না, সবকিছুই করতে পারে। ওই স্কাউন্ডার অভিজিৎই ওই মেয়েটাকে খুন করেছে। তাছাড়া অভিজিতের বাবা বিশ্বজিৎ রায়চৌধুরী ছিল একটা পাক্কা ক্রিমিনাল, তাই রক্ততে কখনো কারোর সঙ্গে বেইমানি করে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত সেই খুনি স্কাউন্ডার অভিজিৎ রায়চৌধুরী।
জাস্ট শাট আপ। কতটুকু চিনিস তুই অভিজিৎকে? কতটুকু জানিস রায়চৌধুরী বাড়ির সম্পর্কে? ওই রায়চৌধুরী বাড়ি ছিল আমার স্নেহ মমতার ভান্ডার, সর্বোপরি বিশ্বজিৎ ছিল আমার বাল্য বন্ধু। অভিজিৎকে আমি আজ সব চিনি। আমার ধারণা অভিজিৎ একটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে, আর তাই কিন্তু কাকা এতে যে আমাদের ক্ষতি হয়েছে। হয়েছে, নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কিন্তু তার জন্য দায়িত্ব ওরা নয়। আর ঠিক সেই কারণে অভিজাত রায়চৌধুরী বাড়ি সম্পর্কে তুই বিরূপ মন্তব্য করতে পারিস না। কেন পারবো না, কেন পারবো না কাকা? যে পরিবারটার জন্য আমার বোন মল্লিকার জীবন আর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, এই ব্যানার্জি পরিবারের মান সম্মান সব নষ্ট হতে দেব। তুমি বলতে চাও তারা ভদ্রলোক, তাদের পরিবার সম্ভ্রান্ত পরিবার, আমি তা মানি না। কেন মানুষ না? ভুলে যাস না, এই সমাজের প্রতি রায়চৌধুরী বাড়ির দয়া দাক্ষিণ্য আছে বলেই এই সমাজের মানুষ আজও রায়চৌধুরী বাড়িকে সম্মান করে। ওই রায়চৌধুরী বাড়ি এই অঞ্চলের গর্ব। তুমি গর্ব করতে পারো, কিন্তু আমি ওদের ঘৃণা করি। চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? তুমি কি জানো না অভিজিতের বাবা বিশ্বজিৎ রায়চৌধুরী তার স্ত্রী আর সন্তান থাকা সত্ত্বেও কলিয়াদির একটা মেয়ে ছেলের পাল্লায় পড়েছিল এবং তাদের একটা অবৈধ সন্তানও হয়েছিল। কিন্তু গাড়ি দুর্ঘটনায় তারা সবাই অকালেই স্বর্গে চলে গেছেন। তাহলে আজ তাদের কথা আসছে কেন? জানাই আসছে টিভিতে এই খবরটা শোনার পর বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথিরা, পাড়া প্রতিবেশীরা সবাই বুদ্ধি পেয়ে হাসি হাসছে। আমার বোনটা কোলের সাথে ঘরের কোণে মুখ লুকিয়ে কাঁদছে, রক্ত বস্তার লজ্জা নিয়ে সে হয়তো এর জন্য দায়ী হচ্ছে তুমি। একটা কথা তুমি পরিষ্কার করে জেনে রেখো কাকা, আমার বোনের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না। শান্ত হ মানুষ, শান্ত হ, মাথা ঠান্ডা কর। আমি দেখছি কি করা যায়। আমি আগামীকালই অভিজিতের জামিনের জন্য কোর্টে আপিল করবো। তা নয় করবেন পবিত্র বাবু, কিন্তু মল্লিকার কি হবে? মেয়েটার বিয়ের কথা একবার ভেবেছেন? বিয়েটা আপাতত স্থগিত থাকবে। কাকা সে কি মেয়েটার লগ্ন বসতে হবে জেনেও আপনি চুপ করে থাকবেন? কি বললে তুমি কাকা? মানুষ তুই একজন উকিল হয়ে তুই কি করে ভুলে গেলি এটা 24th সেঞ্চুরি হাইটেক ইন্টারনেটের যুগ। মুহূর্তের মধ্যে মানুষের চিন্তা ভাবনা ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তোরা এখনো সেই আদিম যুগেই পড়ে আছে। আপনি ভুল করছেন পবিত্র বাবু, এই দেশটা বিলেত কিংবা আমেরিকার নয়, এটা পশ্চিম বাংলা। আমাদের বাঙালির কিছু রীতিনীতি সংস্কার তো আছে। সংস্কার নয়, ওগুলো কুসংস্কার। আর ওই কুসংস্কার আমি মানি না। আমার এই সংসারের শেষ কথা। কি বলতে চাও তুমি? খুব তাড়াতাড়ি অভিজিৎকে আমি জামিনে মুক্ত করে নিয়ে আসবো, আর তার সঙ্গেই আমি তোর বিয়ে দেবো, এটাই আমার সিদ্ধান্ত। আমাকে মেরে ফেলার জন্য তুমি ঠিক পথে বেছেছো। না না, আরো একটা সহজ পথ আছে কাকা। এইভাবে তিল তিল করে না মেরে আমাকে একটু বিষ এনে দাও, আমি একেবারে শেষ হয়ে যাবো। বলছিস মল্লিকা? তুমি আমাকে ছবে না। বললি অনলাইন কিছু বলেনি কাকা, অনলাইন কিছু বলেনি। আমাদের বাবা মারা যাবার পর আমি আর মল্লিকা তোমার হাত ধরে বড় হয়েছি, তোমার দেখানো পথে এতদিন পথ চলেছি। আমি তোমাকে বিশ্বাস করি ওই রায়চৌধুরী বাড়ির ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি, তাহলে কেন তুমি আমার এত বড় ক্ষতি করতে চাইছো? আমি তোর ক্ষতি করতে চাইছি? হ্যাঁ চাইছো। তাহলে শিক্ষণ স্কাউন্টের সঙ্গে তুমি ওর বিয়ে করা ভাবছো কি করে? শুধু তাই নয়, বিয়ে হবে জেনেও আপনি চুপ করে বসে আছেন। ওই বলেছি আর এখনো বলছি, অভিজিৎ খুনি নয়, সে সম্পূর্ণ নির্দোষ। এই কথাটা আমিও পুলিশকে বলেছিলাম কাকু, কিন্তু পুলিশ আমার কোনো কথা শোনেনি। ওরা অভিজিতের নামে 3টে চার্জ গঠন করবে। 3টে চার্জ? মানে কথাটা যদিও লজ্জার সকলের সামনে বলা উচিত নয়, তবু অভিজিতের স্বার্থে আমি বলছি। থানায় বসে জানতে পারলাম সেই মেয়েটা পোস্টমর্টম রিপোর্টে বেরিয়েছে খুনের সময় মেয়েটার পেটে বাচ্চা ছিল। কি বলে? পুলিশ অভিজিতের নামে ধর্ষণ এবং দুটো জীবন হত্যার অভিযোগ আনছে। ও মাই গড! তাহলে আমি এখন কি করবো? কাকু টাকার জন্য আপনি চিন্তা করবেন না, যত টাকা লাগে আমরা খরচ করবো। দরকার হলে আমরা হাইকোর্টে যাবো, সুপ্রিম কোর্টে যাবো, তাতেও যদি অভিজিৎকে মুক্ত করে না যায় আমি আমরণ অনশন করবো। নবীর তুমি মাসিমার কান্নার আমি সহ্য করতে পারছি না কাকু। আপনি অভিজিৎ বাঁচান না কাকু, আপনি ওঠো
ওঠো রণবীর, ওঠো ওঠো ওঠো। আরে আমার উপর ভরসা রাখো, কারণ অভিজিতের জামিনের উপর নির্ভর করছে আমার ভাইজি। মিস্টার পবিত্র ব্যানার্জি, আর আপনি এগোবেন না। আমি বুঝতে পেরে গেছি আসলে আপনি কি চাই। তা তো চাইবেই রে দাদা, উনি তো আমাদের বাবা নয়, ওই স্বার্থপর লোকটা আমাদের কাকা। ঠিক বলেছিস মল্লিকা কাকা। একটা আকার বাদ দিলে কাকির সঙ্গে কাকার চরিত্রের কি অদ্ভুত মিল। তিল তিল করে খাবার সংগ্রহ করে কাক কোকিল ছানার মুখে তুলে দিয়ে কোকিল ছানাকে বড় করে, আর বড় হয়ে কোকিল ছানা বাসা ছেড়ে উড়ে চলে যায়। তবু কাক চিরকাল তার নিজের চরিত্রেই রয়ে যায়। তেমনি আমিও আমার চরিত্রে চিরকাল অটুট রইব। তাহলে হয় বাড়িতে তুমি থাকবে, না হয় আমরা থাকবো। আর আমার বোনের বিয়ের ব্যবস্থা আমি আজই করবো। নিশ্চয় করবি, কারণ আজ যে তোরা বড় হয়ে গেছিস। অথচ তোরা যখন খুব ছোট ছিলি, তোদের দু ভাই বোনকে আমার কাছে দেখে দাদা বৌদি দুজনেই অকালেই স্বর্গে চলে গেলেন। তোদের দু ভাই বোনকে মানুষের মতো মানুষ করার জন্য আমি নিজে সংসার পর্যন্ত করিনি রে। কনভেন্টে রেখে তোদের দু ভাই বোনকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। ওকালতি পাস করিয়ে তোকে আমি উকিল তৈরি করেছি রে মানস। কিন্তু বুঝতেই পারিনি যে আজ তোরা সত্যি বড় হয়ে গেছিস। বোকারে আমি বড্ড বোকা। না, তোরা এ বাড়ি ছেড়ে যাবি কেন? আমি নিজেই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আপনি কি বলছেন না? নীতির লক্ষণ রেখা পার করে সন্তানেরা যখন নীতিহীনতার অন্ধকার পৃথিবীতে পা রাখে, তখন সেই সংসারের বৃদ্ধ বাবা কাকাদের আর সেই সংসারে থাকা উচিত নয়। তাদের প্রস্থান করা উচিত। মানস বাবু কাকু যে সত্যি সত্যি চলে গেল। তুমি কি পারো না আমার বোন মল্লিকাকে বিয়ে করতে? আমি না তাকে যে সম্ভব আপনি পরে অন্য পাত্রের সন্ধান করুন। মাসিমা আপনিও কি আপত্তি করবেন? না, আমি কেন আপত্তি করবো? তাছাড়া মল্লিকা তো আমার খুব পছন্দ। কিসের কিন্তু? তুমি তো একদিন আমার কাছে ইচ্ছা প্রকাশ করেছিলে মল্লিকাকে তুমি ভালোবাসো, ওকে তুমি বিয়ে করতে চাও। বলেছিলাম এটা ছিল একটা নিছক ঠাট্টা। বাবু, আমার ভাগ্য আমার সঙ্গে ঠাট্টা করেছে, আপনিও কি তাই করবেন? মল্লিকা, আমি তো তোমার যোগ্য নই। কিসের অযোগ্য? টাকা না থাকতে পারে, বড় বাড়ি না থাকতে পারে, আপনি তো সেই অভিজিৎ রায় চৌধুরীর মতো খুনি নয়,
হ্যাঁ, মল্লিকা জীবন আর ভবিষ্যৎ আর ব্যানার্জি পরিবারের মান সম্মান এখন সবকিছু তোমার উপর নির্ভর করছে। প্লিজ প্লিজ রণবীর, তুমি আমাদের বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। বেশ, আমার মা যখন আদেশ দিয়েছেন তখন আজ এক্ষুনি আমি মল্লিকাকে বিয়ে করব। বুঝলেন? কিছু বোঝা গেল? আরে বাবা, আমি দেবর থেকে হয়ে গেলাম স্বামী। আর অভিজিৎ রায় চৌধুরী ভাবি সবই থেকে হয়ে গেল আশা। আরে সবই হচ্ছে এই রণবীর গুপ্তের গুপ্ত লীলা। এখন থেকে আমার জীবনটা ভরে যাবে সুখে আর আনন্দে। আমি আস্তে আস্তে পৌঁছে যাব আমার সৌভাগ্যের স্বর্ণ শিখরে। ওই রায় চৌধুরী বাড়ির ধন সম্পত্তি আমি লুটে পুটে খাবো। আরে অভিজিৎ রায় চৌধুরী চলবে ফাঁসির দড়িতে। বলাৎকার আর চোরা খুনের অভিযোগে রায় চৌধুরী পরিবারের একমাত্র পুত্র অভিজিৎ রায় চৌধুরীর ফাঁসি। খবর খবর, জোর খবর, জোর খবর। এই খোকা, আমাকে একটা কাগজ দে না রে। না, আমি তোমায় কাগজ দেবো না। আমি যে হঠাৎ করে বলছি বাবা, শুধুমাত্র আজকের দিনটা দে। বললাম তো তোমাকে আমি কোনো কাগজ দেবো না। কিন্তু কাগজ যে আমার চাই, দে দে বলছি। পয়সা দিবি তোমার জোর করে কাগজ চুরি করবি। আজ আমি তুমি মেরে শেষ করে দেবো, মেরে একেবারে শেষ করে দেবো। তোর এত সাহস, এই বাপির বসি লোকটাকে তুই মারছিস? সালা এই পদ্মিনীকে চিনিস না রে সালা? সালা তোর হাত কেটে না তোর গলায় ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, এই যে খুব চার পাচ্ছ। তুমি কি জানো ওই বুড়োটার কাছে আমি 2 মাসের টাকা পাই? সে টাকা কি তুমি দেবে? হ্যাঁ দেবো। বল কত টাকা? 200 টাকা। ওনার সম্মানটা ফিরিয়ে দিয়ে যা। পুরো পাগলা, তার আমার সম্মান। আর কি বাচ্চা, দিতে যখন পারবি না তখন তুই আমার কাছ থেকে নিয়ে যা। ঠিক আছে, আমিও তোমায় দেখে নেবো, আমিও তোমায় দেখে নেবো। আমি যাচ্ছি এখনই, গিয়ে ওই পুলিশের খবর দিচ্ছি। যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না সালা। আমি পুলিশকেও ভয় পাই না সালা। পুলিশ থেকে আমার এই সালা যে সত্যি পুলিশকে খবর দিয়েছে। আমি এখন কি করি? আমি কি করি? ও কি মা, তুমি এমন ছটফট করছো কেন? পেয়েছি। কি পেয়েছো মা? বাবা পেয়েছি গো বাবা। কি বললে? এমন করে হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? শোনো, তুমি আমার শ্বশুর আর আমি তোমার ছেলের বউ। পুলিশ আসছে, তাড়াতাড়ি চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। এই ধরো ধরো আর ফাটকে ধরো, কেলিয়ে কয়লা করে দেবো। এই এখানে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে ছিল, তোমরা কি দেখেছো? আপনি কার কথা বলছেন? আরে ওই কাগজের হোকারকে যে মারধর করেছে, শুনলাম সে নাকি নোংরা পাড়ার মেয়ে। তোমরা কি দেখেছো? না পুলিশ বাবু, এখানে কোনো মেয়ে ছেলে নেই। মানছি না তারকা বাবু। তাহলে তুমি কে? আমি বউ গো বউ। বউ সাদা লাউ, আমি তো ভেবেছিলাম তুমি বেটা ছেলে। হায় রে আজব দুনিয়া, বোঝা দেয় কে ছেলে আর কে মেয়ে। তা তুমি কার বউ? আমার স্বামীর গো, আমার স্বামী। স্বামী? ওই বুড়োটা আমার শ্বশুর। কি শ্বশুর বাবা, তাই তো? না মানে হ্যাঁ ওই আর কি। তাহলে আমরা এখন যাই। এই দাঁড়াও, হোকাটা এইরকম পোশাকের কথাই বলেছিল না? আর সেই সঙ্গে বলেছিল তার পায়ে নাকি তোরাও আছে। আর গায়ের রংটা ছিল ফর্সা দুধে আলতায় গোলাপ। হ্যাঁ ঠিক তাই তো। এই তুমি কি করে জানলে? সালা নিজেই ধরা দিয়ে ফেললাম। খোলো খোলো বলছি। তোমার মুখে ঢাকা
আমি তোমার মুখ দেখবো। কেন কেন আমি তোমার মুখ দেখাবো? তুমি না পর পরশ? ঠিক আছে ঠিক আছে, মুখ না দেখাও, পা দেখাও। আপনি চুপ করুন, আমার কাজ আমাকে করতে দিন। কি হলো, পা দেখাও। তাহলে তুমি তৈরি হও। তার মানে আমি মারবো এখানে, আর তুমি ছিটকে পড়বে সব। ওরে সালা, বউটা যে মিঠুনের ডায়লগ মারছে মাইরি। এই সত্যি করে বল, সত্যি করে বল তুই কে? আমি বালি বোরা নই, জল ডোরা ডোরা, আমি চাচকে উঠে সালা একটা বলাই কি পুলিশকে লাঠি, হোটেলকে মারার অপরাধে কোমরে দেব দড়ি, তারপর টানতে টানতে ফাটকে দেব ভরি। আমার গলায় জপের মালা, হাতে ডান্ডা, আমি হাবিলদার ফাটু পন্ডা, শালা এক গায়ে করে দেব ঠান্ডা। এই তো শালা ছুরির পায়ে তোরা। তুমি যাকে খুঁজিস আমি সেই কি সুন্দর দেখতে মাইরি, ঠিক যেন শ্রীদেবী। শালা মাল তো নয়, যেন ট্রাক্টরের ফাল। আমার কাঁচা মনটাকে একেবারে ফালাফাল করে দিলে গা। তোমার এই কাঁচা মনে কি প্রেম জেগেছে? এসো কাছে। না 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 না, শিহরি রাগ করবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা উপায় আছে, একটা উপায় আছে। একটু গঙ্গা জল মেরে নিয়ে এইবার তুমি প্রসাদ হয়ে গেলে। এবার চলে শিহরি আর রাগ করবে না। গামছা পরে না 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 না, তুই একটা নোংরা মেয়ে ছেলে, তুই আমাকে খারাপ করে দিবি। সেই পুলিশের নামে মিডিয়া আজে বাজে কথা লিখবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দিব না, তোমায় রেখে মজায় রাখবো, ছেড়ে দিব না, তোমায় রেখে মজায় রাখবো, ছেড়ে দিব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দিব না, তোমায় রেখে মজায় রাখবো, ছেড়ে দিব না, তোমায় রেখে মজায় রাখবো, ছেড়ে দিব না। তুই একটা সোনাগাছির বেশ্যা। আমি খুব খারাপ, কিন্তু তুই তুই কি ভদ্রলোক? সালা পুলিশের পোশাক পরে মেয়ে মানুষের শরীর দেখতে যাচ্ছিস? তুই সালা আমার ছিল চুপ 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 চুপ, পাবলিক শুনতে পাবে, তাহলে আমাদের ভাবমূর্তি সব নষ্ট হয়ে যাবে। লজ্জা আছে লজ্জা? তুই সালা দোকান কাটা পপকা মেয়ে ছেলে দেখলেই না তো জিভ দিয়ে লল ঝরে লালা। আরে যে বইয়ের কাছে সব দেখিবি দেখা, কিন্তু তুই কি খবর রাখিস? এই খারাপ মেয়েরা আছে বলেই তোদের ঘরের মেয়ে বউদের ইজ্জত বেঁচে আছে। ওরে বাবা, এখান থেকে কেটে পড়ি, তা না হলে আমাদের প্যাস্টিজ একেবারে পাঞ্চার হয়ে যাবে। সেই পুলিশের চাকরি নিয়ে টানা টানি হবে। কেটে পড়াই ভালো, কেটে পড়ি। ওরে বাবা, লেজ কুটিয়ে পালিয়ে যাচ্ছিস কেন? এই প্রতিদিন সামনে এসে দাঁড়া, সালা আজ আমি তোকে বুঝিয়ে দেব। শুধু আমরা খারাপ নই, এই শহরের ভক্তগণের মেয়ে বউরা আমাদের চেয়েও খারাপ। তারা তারা নাম করে হোটেলে গিয়ে পরপুরুষের সাথে সময় কাটায়, তারপর তারপর টাকা রোজগার করে এনে স্বামীর জন্মদিনে দামি জিনিস উপহার, তারপর সিঁদুর পরা সতীলক্ষ্মী সাইন বল লাগিয়ে সমাজের মাথায় বসে থাকে। আমরা সালা আমাদের লাইসেন্স আছে, কিন্তু ওদের কোনো লাইসেন্স নেই। ওরা হলো লাইসেন্সহীন বড় ধরনের বেশ্যা। সালা আমাকে খারাপ বলতে এসেছে? সালা সাহস তো মন্দ নয়। মা, এই যে গুরু বাবা, কাল রাত
তোমার মুখটা একেবারেই শুকিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও তুমি কিছু কিনে কেমন? আমি কোনো আসি। দাঁড়াও মা দাঁড়াও, আমি তোমাকে দু চোখ ভরে দেখি। দেখছো মন করে? দেখছি তোমার মায়ের এটা যত কঠিন, ভিতরটা তত কমো। আমি কি আকাশ থেকে পড়েছি নাকি মাটি পড়ে উঠেছি? তুমি কি মনে করেছো আমি বেশ্যা হয়েই জন্মেছি? আমিও আমার মায়ের গর্ভে জন্মেছিলাম। মা আমারও বাবা মা ছিল গো বুড়ো বাবা, আমারও বাবা মা ছিল। আমার বাড়ি ছিল ওপার বাংলার বর্ধমানে রূপনগরে। আমার বাবা মাকে নিয়েছিল আমাদের ছোট্ট সংসার। তারা আমায় নিয়ে কত স্বপ্ন দেখত, আমার বিয়ে হবে, সংসার হবে, আমি সুখে থাকবো। কিন্তু 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 বিধানে আমার কপালে সুখ লেখা ছিল না। ভয়ঙ্কর এক দুর্যোগে আমার বাবা মা দুজনেই মারা গেল। তখন আমার 14 বছর বয়স। কিছু কামুক মানুষের নরক দৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে দিশাহীন অবস্থায় আমি চলে এলাম পার বাংলা থেকে পার বাংলায়। এখানে এসে আমি বহু মানুষের দরজায় দরজায় ঘুরেছি, কিন্তু কেউ আমাকে একটা কাজ দেয়নি। তখন আমার এই অভিশপ্ত জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য আমি গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলাম। ঠিক সেই সময় এক মাসি এসে পিছন থেকে আমার দুটো হাত ধরে আমাকে বাঁচায়। তারপর সেই মাসি আমার নিয়ে আসে সোনাগাছির বেশ্যাপাড়ায়। সেই থেকে আমি হয়ে যাই সোনাগাছির 7 নম্বর গলের পদ্মা মা। কি বললে মা? গুরু বাবা, তাই তো তোমাকে দেখি না আমার সেই মরে যাওয়া বাপটার কথা মনে পড়ে গিয়েছিল গো। তাই আমি তোমাকে বাবা বলে ডেকেছি গো। কেঁদো না মা, কেঁদো না, চোখের জল মোছো। কি বললি? আমার চোখে জল? আমি খাচ্ছি? আরে আমার কি কান্না মাথায়? তাহলে আমার পেট চলবে কি করে? করতে গেলেই মনের কষ্ট মনে চেপে রেখে আমাকে আস্তে আস্তে বলতে হয় পিছন লাগে না। ঈশ্বরের বটপুত্র পবিত্র বেড়েছি পারবে না আমার দিদি হত্যাকারী সেই অভিজিৎ রায় চৌধুরী ফাঁসি কেউ রোধ করতে পারবে না। দিদি স্বর্গ থেকে এই খবরটা পেয়ে নিশ্চয়ই তুই হাসছিস, আমিও হাসছি দিদি, আমিও হাসছি। তোর চমচ বনির শিক্ষা আজ আনন্দে হাসছে। মৌমাছি ইসু কাছাকাছি, মৌপিয়া মৌমাছি ইসু কাছাকাছি, এই দিকে মৌ জমেছে, এই দিকে মৌ জমেছে। মৌপিয়া মৌমাছি ইসু কাছাকাছি, মৌপিয়া মৌমাছি ইসু কাছাকাছি, ইসু কাছাকাছি, ইসু কাছাকাছি, ইসু কাছাকাছি। Stop!
এসব কি হচ্ছে শিখাও? তুমি কি জানো না অভিজিতের প্রাণ ভিক্ষার আবেদন স্বয়ং রাষ্ট্রপতি নামঞ্জুর করেছে? অভিজিতের পাশে আমার মনে হাসি ফোটাবে আজই। শিখা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কি দেখতে পাচ্ছ না অভিজিতের ফাঁসি রোধ করার জন্য ব্যারিস্টার পবিত্র বাবু নাওয়া খাওয়া ঘুমো পর্যন্ত ছেড়ে দিয়েছেন? একের পর এক আইনের বই খেতে চলেছেন, আর তুমি এখানে নীলনজ্জের মতো লাজগান করছো। সেটা আনন্দ করছে, আনন্দে। শিখা, তুমি কি জানো না অভিজিৎ আমার প্রাণের বন্ধু? তুমি কি জানো না শুনলে আমার মায়ের পেটে চমচ বোন সে অভিজিৎ রায় চৌধুরীকে ভালোবেসেছিল, সে কিনা কোন হলো তারই প্রেমিকের হাতে। না না না, ওই শয়তানটার কোনো ক্ষমা নেই, ওই শয়তানটার আমি ফাঁসি চাই, ফাঁসি। শিখা, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, তবু বলছি অভিজিতের প্রতি তোমার ধারণা কিন্তু ভুল। তুমি কেন বুঝতে চাইছো না? দিদির পেটের বাচ্চা ডিএনএর সঙ্গে অভিজিতের ডিএনএ মিলে গিয়েছিল। নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। নয় করে প্রায় 100খানা দেশে বিদেশে আইনের বই আমি ঘেটে ফেললাম, কিন্তু কোনো বই থেকে তেমন কোনো সূত্র আমি খুঁজে পেলাম না। তাহলে আমি এখন কি করব? আমি কি করব? চল জানো আইনের বই ঘাটতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেই জানি না। কি বলছিস? হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল অভিজিতের করুণ কান্না শুনে। অভিজিৎ যেন করুণ কণ্ঠে আমাকে বলছে, পবিত্র কাকা, আপনি তো বিখ্যাত ব্যারিস্টার, আইনের সব রাস্তা তো আপনার জানা, তবু আপনি আমাকে মুক্ত করতে পারলেন না। বিনা অপরাধে এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। আপনি আমাকে বাঁচান পবিত্র কাকা, আপনি আমাকে বাঁচান। সে কি করুন কান্না! সারা পুরোটা পাগল বুঝাবেন। পাগল হলেই বোধহয় ভালো হতো। জানো চঞ্চল, একজন আইনজীবী হিসাবে অক্ষমতার লজ্জায় আমি বৌঠানের সামনে গিয়ে দাঁড়াতেও পারিনি। কিন্তু স্যার, আমি সেখানে গিয়েছিলাম। কি বলে? তুমি সেই খুনিদের বাড়িতে গিয়েছিলে? চঞ্চল, শিকার কথা বাদ দিয়ে তুমি এখন বলো বৌঠান কেমন আছেন? ভালো নেই স্যার, ভালো নেই। আন্টি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। ওই খবরটা, ওই সংবাদটা পাওয়ার পর থেকে তিনি শুধু বারবার একটা কথাই বলছেন, আমার বুকে রক্ত দিয়ে তোর অঞ্জলি দেব, আমার কোটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আয় বাবা আমার বুকে। কি খোকা? খোকাইলি? আয় বাবা আমার বুকে, আয় রে বাবা আমার বুকে আয়। জেঠিমা আমি তো চঞ্চল। জেঠিমা, তুই না আমার খোকাকে নিয়ে গিয়েছিলি? জেঠিমা, আমাকে না তুই কথা দিয়েছিলি আমার খোকাকে নির্দোষ প্রমাণ করে আমার কাছে ফিরিয়ে দিবি। তাহলে তুই আজা কেন? আমার খোকা কোথায়? দে না রে বাবা, দে না আমার খোকাকে আমার বুকে ফিরিয়ে দে না বাবা, আমার খোকাকে আমার বুকে ফিরিয়ে দে না। জেঠিমা, আপনি একটু শান্ত হন। আপনি একটুখানি শান্ত হন। আমার বুকে চঞ্চল, জানেন স্যার, সেই খবরটা পাওয়ার পর থেকে একটা অপরাধ বোধ আমাকে বারবার তাড়া করে বেড়ায়, বারবার। কারণ এই বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক ছেলে অভিজিৎ রায় চৌধুরীকে অ্যারেস্ট করার নির্মম কাজটাতে আমাকেই করতে হয়েছিল স্যার। এটাই তো বিধি লিখন, আর সেই লিখন অনুযায়ী অভিজিৎ রায় চৌধুরী ফাঁসি হবে, তোমরা তা কেউ রোধ করতে পারবে না। তবে কি জীবনের শেষ প্রান্তে এসে ব্যারিস্টার পবিত্র ব্যানার্জি আজ হেরে যাবে? হ্যাঁ পবিত্র, হ্যাঁ আপনি 100% হারবেন, কারণ শিখা ধর্মের কল বাতাসে নড়ে। প্লিজ তুমি ফিরে এসো। চল, বাধা দিও না, ওকে যেতে দাও। তুমি শিখার মনের ব্যথাটা বোঝার চেষ্টা করো। ওর মনে জন্ম নিয়েছে একটা ভুল ধারণার আগ্নেয়গিরি, আর সেই আগ্নেয়গিরি থেকে প্রতিহিংসার লাভা ছিটকে পড়বেই।
ওই লাভাই তো আমাদের চলার জন্য পথটাকে একেবারে নিশ্চিন্ন করে দেবে স্যার। কেন কিন্তু কোনো কথা ভাবার সময় আমার নেই চঞ্চল। আমি উত্তাল সমুদ্রে নৌকা ভাসিয়েছি, চেতনার পাল তুলে বুদ্ধির দাঁড়বে ওই সাফল্যের তীরে আমাকে পৌঁছাতেই হবে। কিন্তু কেমন করে পৌঁছাবেন স্যার? ওই তাকিয়ে দেখুন, পশ্চিম আকাশে একটা দুর্ভাবনার কালো মেঘ জমে গেছে। চল, ওই কালো মেঘ থাকবে না। আমি ব্যারিস্টার, আমার ব্যারিস্টারি ব্যারোমিটারে আমি একটা নতুন ঝড়ের সংকেত পাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস সেই ঝড় ওই ঘন কালো মেঘকে উড়িয়ে নিয়ে যাবে। সেই ঝড়টা কি? ফাঁসির আসামি অভিজিৎ রায় চৌধুরীর জীবনের অন্তিম ইচ্ছা পূরণ। তুমি নিশ্চয়ই জানো চঞ্চল যে ফাঁসির কয়েক মুহূর্ত আগে আসামির কাছে জানতে চাওয়া হয় তার জীবনের অন্তিম ইচ্ছা কি। হ্যাঁ, জানতে হয়, কিন্তু সরকার বাহাদুরকে সেই ইচ্ছা পূরণ করে। সীমার মধ্যে থাকলে সরকার পূরণ করতে বাধ্য। ভারতীয় দণ্ডবিধিতে সেই নির্দেশই দেওয়া আছে। আর ওই ফাঁক দিয়ে ঢুকে আমি একবার শেষ চেষ্টা করে দেখব। আর তার জন্য আমি নিজে অভিজিৎকে শিখিয়ে দেব তার জীবনের অন্তিম ইচ্ছা কি। তারপর সাধারণ মানুষ জানতে পারবে ফাঁসির আসামি অভিজিৎ রায় চৌধুরীর জীবনের অন্তিম ইচ্ছা পূরণের খবর। ফাঁসির আসামি অভিজিৎ রায় চৌধুরীর অন্তিম ইচ্ছা প্রকাশ। আসামির অন্তিম ইচ্ছা বিয়ে করে সন্তানের মুখে হাসি দেখা আর জেলের ভিতর কালী পুজো করা। তাই সেই ইচ্ছা পূরণের জন্য পাত্রী চাই, পাত্রী। খবর, জোর খবর। काली काली महाकाली काली के पाप हारिणी धर्म काम कुले तेरी नारायणी नमोस्तुते महिषग्नि महामाये चामुंडे मुंडु मालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमोस्तुते। মা মা কি খেলা খেলছো তুমি আমাকে? আমি তো কারোর কোনো ক্ষতি চাইনি, তবে কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে? মা তুমি আমাকে বলে দাও, মা তুমি আমাকে বলে দাও। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয়া সত্যের নাই ঠাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয়া সত্যের নাই ঠাই অধিকার। মা তুমি শুনে দাও, মা কোথায় অযোধ্যা, কোথায় শ্রীরাম, কোথায় হারালো গুণগান। একই হলো পশু আজ মানুষেরই না। স্বামী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষে করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয়া সত্যের নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত মাগো, তুমি তো জানো আমি খুন করিনি, কিন্তু আমার কথা ওরা তো বিশ্বাস করবে না। পারবো না, এই মুখ নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না। কিন্তু আমার মা, আমি বাড়িতে না থাকায় তিনি হয়তো অসুস্থ হয়ে পড়বেন, তিনি হয়তো বলছেন আমি তোর মা, আর কেউ বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি বাবা তুই খুনি নয়, তুই
এখান থেকে আমি কি করে মুক্তি পাবো? এখনই হয়তো অসহায় পবিত্র কাকা এসে বলবেন, কি অভিজিৎ, তুই কাঁদছিস? তোর চোখে জল? সবই তো ভাগ্যের দোষ কাকা। সেই দুর্ভাগ্যের জন্য আজ আমি খুনি। মহামান্য আদালতে দাঁড়িয়ে আমি যখন চিৎকার করে বলেছিলাম, ইওর অনার, আমি খুন করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ, সেদিন কি আদালত আমার কথা বিশ্বাস করেছিল? করেনি, করেনি সবাই। এমনকি মহামান্য আদালত আমাকে ঘৃণা ফুৎকার দিয়ে বলেছিল, অভিজিৎ রায় চৌধুরী, ইউ আর এ নোটোরিয়াস ক্রিমিনাল। তুমি একটা খুনি, তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আমি অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে ফাঁসির দড়িতে ঝুলতে পারবো কাকা, যে আমার মার আপনি অন্তত আমাকে ভুল বোঝেননি। কেন ভুল বুঝবো অভিজিৎ, কেন ভুল বুঝবো? তোর জেল জীবনের প্রতিটি মুহূর্ত আমি নজরে রেখেছি। আমি দেখেছি এই জেলের মধ্যে তুই নিজের হাতে পরম যত্নে ফুলের বাগান তৈরি করেছিস। কখনো কখনো কোনো গাছে ফুল ফুটতে দেখলে তুই খুশির আনন্দে গান গাইতিস। তুই একজন নোটোরিয়াস ক্রিমিনাল, এ কথা মানতে আমার মন চায় না। মেনে নিতে হবে কাকা, নিয়তি কেন বাধ্যতে। তোর জীবনের অন্তিম ইচ্ছা পূরণটাও ছিল আমারই বাধ্যবাধকতার মধ্যে, আর আমার সেই সিদ্ধান্ত মেনে নিয়ে সরকার খবরের কাগজে একটা বিজ্ঞাপনও করেছিলেন, কিন্তু সরকারের সেই পাত্রী চাই বিজ্ঞাপনে সাড়া দিয়ে আজ পর্যন্ত কোনো মেয়ে এগিয়ে আসেনি। তাই আমার ধারণা তোর জীবনের অন্তিম ইচ্ছা পূরণ বোধহয় আর হবে না। আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান, না হলে ওরা আমায় মেরে ফেলে দেবে। এবার আয়, ধর আমাকে, দেখি তোরা কেমন বাপের বেটা। সালা খচ্চর পাঠান, সালা মারবো মুখে। সালা আমি কোথায় গত জল করা পয়সা শাড়ি ব্লাউজ মালা কিনে কিনে বিয়ে করতে এসেছি, আর তোরা সালা আমাকে এখানে ঢুকতে দিবি না? এই কেন রে কেন? এই জেলখানা কি তোদের বাপের? এই জেলখানা আমার বরে। বেশি রোয়াবি দেখাবি না, তাহলে তোদের ওই বন্দুক দিয়ে তোদের আমি করে ছেড়ে দেবো। শালা তোরা আমাকে চিনিস না রে, শালা তোরা আমাকে চিনিস না। আমি খুব খতরনাক ছেলে, তুড়ি 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 খতরনাক নেই। শালা কাঁচা কাঁচা খিস্তি দিয়ে না তোদের ভোজনের ভাত তুলে ছেড়ে দেবো। হ্যাঁ, কে তুমি? এই জেলের মধ্যে কেন ঢুকেছ? নেমন্তন্ন করে চিঠি পাঠিয়ে এখন বলছে কেন ঢুকেছো? তুমি মাইরি একটা পাক্কা মদ না। বড়বাবু, এই মেয়েটা জেলের মধ্যে ঢুকলো কি করে? আপনারা কি ঘুমাচ্ছিলেন? ব্যাপারটা আমি খুলে বলছি, ভালো করে মন দিয়ে শোনো। একটু আগে সোনাগাছি থেকে টেস্কি করে এসে আমি জেলখানার সামনে ক্যাচ করে থামলাম, তারপর হঠাৎ করে দরজাটা খুলে করে হেঁটে গিয়ে বললাম, হ্যাঁ গো জেল বাবু, কোথায় গো সেই মিনছে? আমি তার সঙ্গে দেখা করব। ওরা বলে দেখা হবে না, আমি নাচর বান্দা, আমি ঢুকি তোরা আটকায়, ওরা আটকায় তো আমি ঢুকি। যখন কিছুতেই কিছু হলো না, তখন আমি আমার খেলা শুরু করলাম। খেলা মানে মানে কি গো? মানে কি? প্রথমে আমি ওদের করে চোখ মারলাম, সব শেষে আমার এই কাপড়টা তুলে আমার গলায় জপের মালা, হাতে ডান্ডা, আমি হাবিলদার ভাটু পন্ডা, সালা মেয়ে তো নয়, যেন হিরো হুন্ডা। তারপর আমি এখানে সজ্জা দৌড়ে চলে এলাম। আমি ভালো করিনি বলো না গো। এই সত্যি করে বলো, কে তুমি? কি তোমার আসল পরিচয়? আমি কোনে গো, কোনি। আমার নাম পদ্মিনী, আমি সোনাগাছির বেশ্যা। এসেছি বিয়ে করতে গো। কি বললে? বিয়ে করতে এসেছো? ভালো, খুব ভালো। জয় গুরু নন্দ, বউ হিসেবে তোমাকে আমার